কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা জানেন আজকেই রেজাল্ট বেরিয়েছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচনের, যেখানে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে তারেক রহমান। আগামী দিনের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি নেতৃত্ব এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু তার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। কোন কোন 5টি চ্যালেঞ্জ এই মুহূর্তে তার সামনে রয়েছে তা নিয়েই আমরা কথা বলবো। এই মুহূর্তে যদি সবচেয়ে বড় চ্যালেঞ্জ থেকে থাকে, সেটা মনে করা হচ্ছে আর্থিক চ্যালেঞ্জ। তার কারণ এই যে দীর্ঘ 18 মাসের শাসন এবং তার আগে শেখ হাসিনার সময়, এই দীর্ঘ সময় বাংলাদেশের যেরকমভাবে খরচ বেড়েছে, অর্থাৎ ঋণ যেভাবে বেড়েছে, সেই ঋণের বিপুল বোঝা প্রায় 20 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে এবং সেই ঋণ বাংলাদেশের বাজেটের প্রায় 3বারের বাজেট তা দিয়ে হয়ে যাবে বলেই জানতে পারা যাচ্ছে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূস তিনি যখন প্রশাসনে ছিলেন, জনকল্যাণমূলক প্রকল্প এবং বেশ কিছু পরিকাঠামোগত প্রকল্পের জন্যও তিনি ঋণ নিয়েছেন এবং সদ্য 721 কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেছেন। তার জন্য প্রায় 500 কোটি টাকারও বেশি ঋণ তাকে নিতে হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে। ফলে এই বিশাল ঋণের বোঝা চাপতে চলেছে তার উপর। তার সঙ্গে কি রয়েছে, ইউএসের সঙ্গে, আমেরিকার সঙ্গে একটা বিজনেস ডিল হয়েছে বাংলাদেশে। সেই ডিলটার হিসেবে প্রায় 6,000 মার্কিন পণ্যের ওপর থেকে বাংলাদেশের যে শুল্ক ছিল সেই শুল্ক প্রত্যাহার করতে হবে। অ্যাট দি সেম টাইম বাংলাদেশের পণ্য যদি মার্কিন বাজারে বিনা শুল্কে বেচতে হয়, তাহলে মার্কিন সুতো, মানে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে তো মূল জায়গাটা দখল করে রয়েছে পুরোপুরিভাবে বস্ত্রশিল্প। ফলে পোশাক শিল্পের ক্ষেত্রে মার্কিন বাজারে সেই পোশাকই বিনা শুল্কে বিক্রি করা যাবে যদি সেই পোশাকে ব্যবহৃত সুতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। ফলে সেই বিষয়টির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা লাভবান হবেন, বাংলাদেশের কৃষকরা লাভবান হচ্ছেন না, কিন্তু একটা রপ্তানির জায়গা তৈরি হচ্ছে, কিন্তু এতে খুব একটা বেশি লাভ হচ্ছে না। 6,000 মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিতে হচ্ছে। ফলে প্রত্যেকটা জায়গাতেই আয় খুব একটা সংস্থান দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ঋণ কিভাবে মেটাবে তারেক রহমানের সরকার, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা একটা অর্থনৈতিক জায়গা। রাজনৈতিক জায়গা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিয়ে ঠিক কী করবেন তারেক রহমান? তার কারণ আওয়ামী লীগের যদি আমরা ইতিহাস দেখি, এই আওয়ামী লীগ একসময় বিএনপিকে কার্যত নিষ্ক্রিয় করে রেখে দিয়েছিল তারা যখন ক্ষমতায় ছিল। এবার আওয়ামী লীগের একটা বড় অংশ তারা ভোট দিয়েছে বিএনপিকে, কারণ তারা চেয়েছিল যে যাতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সঙ্গে সেরকম কোনো ব্যবহার হবে না এবং বাংলাদেশে মৌলবাদী যে শাসনের হাতে অন্তত চলে যাবে না। বিএনপি সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট পেয়েই এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। ফলে বিএনপি কি আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক কার্যকলাপে অনুমোদন দেবে? যদি তাও দেয় বিএনপি, তাহলে কিন্তু তাদের এই মুহূর্তে যারা বিরোধী, জামাতে ইসলামী, তারা কিন্তু আরও বেশি ক্ষুব্ধ হবে, রুষ্ট হবে এই বিএনপির ওপর। এবং সেক্ষেত্রে বিএনপির যেমন বিপুল ভোটে জয়ী হয়েছে, জামাতের ভোট যে একদম নেই তা কিন্তু নয়। সীমান্তবর্তী এলাকায় জামাতের একটা বড় বেস রয়েছে এবং আপনারা দেখেওছেন যে জামাত কিন্তু এখানে খুব কয়েকটি জায়গায় জামাতের যে ভোটের শতকরা হার সেটা বেশ ভালো। ফলে সেই জায়গা থেকে জামাতের ভোটটাও কিন্তু এবং সেই বিএনপির মানসিকতা থেকেও কিন্তু একটা বড় রোষ তৈরি হতে পারে, জনরোষ তৈরি হতে পারে, যদি আওয়ামী লীগের ওপর সেই জনরোষটাকে আরও বাড়াতে সক্ষম হয় জামাত। ফলে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নিয়ে ঠিক কতটা ভারসাম্যের রাস্তা নেবেন তারেক রহমান, সেটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমরা অর্থনৈতিক দেখলাম, রাজনৈতিক দেখলাম, এবার একটা সাংবিধানিক চ্যালেঞ্জ। সাংবিধানিক চ্যালেঞ্জ কি? সাংবিধানিক চ্যালেঞ্জ হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ অর্থাৎ সাংবিধানিক বেশ কিছু সংশোধনের কথা বলা হয়েছিল এবং তার ভিত্তিতেই ভোট হয়েছিল, পিঙ্ক ব্যালটে ভোট, যে ভোটে অন্তত 84টা পরিবর্তনের কথা বলা হয়েছিল। এই 84টা পরিবর্তনের মধ্যে কয়েকটা বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি তোলা হয়েছিল।
এক ব্যক্তি এক পদের কথা বলা হয়েছিল। সেখানে যে দল ক্ষমতায় থাকবে সেই দলের প্রধানমন্ত্রী এবং চেয়ারম্যান এক ব্যক্তি হতে পারবেন না, এটাই বলা হয়েছে জুলাই সনদে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি ছিল বিএনপির। ফলে যদি বিএনপির থেকে যদি প্রধানমন্ত্রী হন তারেক রহমান, তাহলে বিএনপি দলের চেয়ারম্যান হিসেবে তিনি থাকতে পারবেন না। দুই কি ছিল, এক্ষেত্রে জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানের ওপরে রাখার কথা বলা হয়েছিল, যার সঙ্গে একমত ছিল না বিএনপি। তৃতীয় কি, জুলাই সনদের যে সমস্ত বিধান রয়েছে সেগুলো আদালতে চ্যালেঞ্জড হবে না, সেই বিষয়টিও কিন্তু ছিল। এক্ষেত্রে জুলাই সনদের কথা বলেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার ভিত্তিতেই জেনারেশন জেডও মূলত বিএনপির সঙ্গ দিয়েছে, বিএনপি এত বেশি ভোট পেয়েছে। ফলে এক্ষেত্রেও জুলাই সনদের প্রেক্ষিতে তাকে কিভাবে বাস্তবায়িত করবেন তারেক রহমান, সেটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে তাকে মাথায় রাখতে হবে তার নিজের দলের অবস্থান এবং জুলাই সনদ এর ভারসাম্য তাকে বজায় রাখতে হবে। ফলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, সাংবিধানিকভাবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জুলাই সনদ, অর্থনীতিতে ঋণ, এবং এবার আসি কূটনীতি। কূটনীতি কি, এই মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি 2024-এর 5ই অগস্ট যখন সেই গণ অভ্যুত্থানের জন্য শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি আশ্রয় নেন ভারতের কাছে কিন্তু মোহাম্মদ ইউনূস এর আগে তার সরকার বারংবার শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছেন। তারেক রহমান তিনি কি করবেন? ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুর পরে সেখানে প্রধানমন্ত্রী চিঠি দিয়েছিলেন, তার সঙ্গে দেখা করেছিলেন এস জয়শঙ্কর, ফলে একটা মৈত্রীর বার্তা দেওয়া হয়েছিল। আজকেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং একসঙ্গে কাজ করার কথা বলেছেন। অন্যদিকে একই সময়ে আমরা দেখেছি পাকিস্তানের পক্ষ থেকেও তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বার্তা দিয়েছেন, একসঙ্গে কাজ করার কথা বলেছেন তারেক রহমানকে। ফলে যদি প্রত্যর্পণের বিষয়টি নিয়ে তারেক রহমান ভারতের উপর চাপ সৃষ্টি করেন, যেটা এই মুহূর্তে চাইছে বাংলাদেশের একটা বড় অংশের জনতা, সেটা যদি তিনি করেন তাহলে ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে। মাথায় রাখতে হবে বাংলাদেশের পূর্ব, পশ্চিম এবং উত্তর ভারত দিয়ে ঘেরা, দক্ষিণে বঙ্গোপসাগর। ফলে ভারতের সঙ্গে যদি তার সম্পর্ক খারাপ হয়, বাণিজ্য কিন্তু অনেকটাই সর্বনাশ হয়ে যাবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও চাপে পড়বে। ফলে একদিকে দেশের মানুষকে মাথায় রেখে শেখ হাসিনার প্রত্যর্পণ, এবং অন্যদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মাথায় রেখে প্রত্যর্পণ বিষয়ে চাপ না দেওয়া, এবং একই সঙ্গে ভারতকে খুশি করতে তিনি কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যেটা মোহাম্মদ ইউনূস শুরু করেছিলেন সেটাকে কি তিনি বজায় রাখবেন নাকি দূরত্ব তৈরি করবেন, সেটাও দেখার বিষয় রয়েছে। ফলে এই চারটি জায়গা, অর্থনৈতিক, রাজনীতিক, সাংবিধানিক এবং কূটনীতি, এই চারটি জায়গার পর আসছে প্রশাসনিক জায়গা থেকে তারেক রহমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তিনি ক্ষমতায় আসার আগেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশে গত এই 18 মাস ধরে যে অস্থিরতা চলেছে, আইন শৃঙ্খলার যে শাসন কার্যত ছিল না বললেই চলে, সংখ্যালঘুদের ওপর অসম্ভব অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর ভয়ঙ্কর যে অত্যাচার হয়েছে, মারধর হয়েছে, হত্যা হয়েছে, সেই ঘটনার পর তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় আসলে প্রত্যেকটি জায়গাকে তিনি কড়া হাতেই দমন করবেন, আইন শৃঙ্খলা শাসনে ফিরিয়ে আনবেন বাংলাদেশে। এটা তিনি কতটা পারেন সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই প্রত্যেকটি ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, সেটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হোক বা বাংলাদেশ পুলিশ, তাদের ভূমিকা ছিল মৌলবাদী পন্থী বা শেখ হাসিনার বিরুদ্ধে। ফলে তাদেরকে আবারও তারেক রহমান নিজের দিকে নিয়ে আসবেন কিভাবে, কতটা ভারসাম্যের রাজনীতি তাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, এই প্রত্যেকটি চ্যালেঞ্জই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে তারেক রহমানের কাছে। এবং সেই সংক্রান্ত খবরের দিকে চোখ রাখতে আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।